এসএসসি, যেটা মানে প্রতি বছর সুনির্দিষ্টভাবে হবে? তো নিশ্চিত হবে। বেলটি ধূপ করিয়া পড়িল না বেলটি পড়িয়া ধূপ করিল, সেটা নিয়ে ফিলোসফাররা আলোচনা করতে থাকুক। তোমাদের যার যেটা মনে হয় অফ ইন দিয়ে দাও। তোমাদের ক্ষেত্রে এগুলো এত ছোট ছোট বিষয় নিয়ে এখনো ভাববার সময় হয়নি, ওটা বড় হলে আবার ভাববে। একদমই আমরা সমর্থন করি না, কিন্তু একটি বিষয় বলছি, ডিমের ব্যবহার রাজনৈতিকভাবে কোথায় হচ্ছে সেটা আমার জানা নেই। যেটা হচ্ছে সেটা হলো ক্ষোভ নিরসনের একটা জায়গা সাধারণ মানুষ বেছে নিয়েছে ডিম। এটি লাঠির চেয়ে ভালো, লাঠি বোমা গুলি এর চেয়ে ভালো। বাচ্চারা 3-4 বেলা খায়, বাড়ির অভ্যাসটাই তাদের মূল অভ্যাস। বিদ্যালয়ের এই খাবারটাই মূল অভ্যাস নয়। আমরা যখন পড়েছি তখন তো আমরা স্কুলে কিছুই খাই নেই, আমাদের তো অভ্যাস তৈরি হয়ে যায় নাই না খাওয়ার অভ্যাস, যে আমরা না খেয়েই বেঁচে থাকবো। এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি কোনটা? ফার্স্ট প্রায়োরিটি ছাত্র এবং শিক্ষককে একই ছাতার তলায় নিয়ে আসা। তারা একসঙ্গে থাকলে পরে সব হবে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্যের মন্ত্রী দীপক বর্মনের সঙ্গে। অনেকগুলো বিষয় রয়েছে, পালাবদল ঘটেছে, একটা বিষয় নিয়ে ওনার সঙ্গে আমরা কথা বলবো। ওনার অনেক গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে উনি যে স্টেটসম্যানকে সময় দিয়েছেন, তার জন্য প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই। দীপক বর্মন বাবু, বিষয়টা হচ্ছে যে রাজ্যে পালাবদল হয়েছে, প্রায় 2 মাস হতে চলল। শিক্ষা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর এবং মানুষের প্রচুর আশা থাকে শিক্ষা নিয়ে, আমরা দেখেছি আগে কি কি ঘটেছে। তো শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বেশ খতিয়ান আমরা দেখতে পেয়েছি, কিছু প্রমাণও আমরা দেখতে পেয়েছি। শিক্ষা দপ্তরের মধ্যে থেকে এই বিষয়গুলোকে বের করে আনার জন্য বা শিক্ষা দপ্তরকে কলুষিত মুক্ত করার জন্য আপনার কি মনে হয় কি কি করা দরকার, বা এটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং, কারণ আপনি নিজেও তো একজন শিক্ষক? দেখুন, কাজটার মধ্যে চ্যালেঞ্জ আছে নিঃসন্দেহে, সত্যি। তবে মূল যে বিষয়টা আছে এখানে, যে দুর্নীতির শিকড় কতটা নিচে গেছে সেটা আমরা সবাই জানি। শিক্ষকতার পেশা, তার একটা মহত্ব আছে, তাকে সবসময় সমাজ অন্যভাবে দেখে। সেই জায়গাটায় কলুষিত হয়ে গেছে, সেটাকে মুক্ত করতে হবে। তার জন্য আমাদের সরকার সম্পূর্ণ প্রস্তুত, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়গুলো সচল হবে। বিদ্যালয়গুলো সচল নেই এটা নয়, কিন্তু ব্যাপার হলো শিক্ষকের অভাব থাকলে পরে বিদ্যালয়গুলোর যে মূল কাজ পঠন পাঠন সেটা ব্যাহত হচ্ছে। সেটা আর নতুন করে বলবার নেই, সেটা আর মানে সবাই জানে। তো সেই জায়গাটায় আমরা নিয়ে আসতে চাচ্ছি। আমি আপনার একটা বক্তব্য থেকে একটা প্রশ্নে আসবো, যে যে শিক্ষার কাজ ব্যাহত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাংলা মাধ্যম স্কুলগুলোতে কিন্তু ঢুকছে একটু হলো, শিক্ষকের অভাবও দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পড়ালে তবেই তারা উচ্চ শিক্ষায় পারদর্শী হবে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পারদর্শী হবে, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। তো বাংলা মাধ্যম স্কুলগুলোকে যাতে আবার আগের গতিধারায় ফিরিয়ে আনা যায়, তার জন্য কি আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, আপনার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত আমি পোষণ করছি না। আমাদের এখানে কিন্তু গড়পড়তা 80% ছেলে মেয়ে এখনো বাংলা মাধ্যম স্কুলেই পড়ে, আর বাকিটা কিছু ইংরেজি মাধ্যম, কিছু হিন্দি মাধ্যম ইত্যাদি বিভিন্ন ধরনের স্কুলগুলো আছে, তাতে পড়ে। আমরা যদি একটু দেখি যে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে কারা পড়ে, বেশিরভাগ ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলো বেসরকারি। তাতে আর্থিক দিক থেকে সঙ্গতি সম্পন্ন ব্যক্তিরাই কিন্তু তাদের ছেলে মেয়েদের সাধারণত সেখানে পড়ায়। আমরা যদি সাকসেস রেট দেখি তাহলে বুঝতে পারবো যে মাধ্যমটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয় হলো যে সেখানে কিভাবে ছাত্রদের পড়ানো হচ্ছে বা ছাত্ররা কতটা সেগুলো পড়ছে, পরিবারের আর্থসামাজিক পরিস্থিতি ইত্যাদি সমস্ত বিষয় রয়েছে। কোনো একটি প্যারামিটার দিয়ে এটা বিচার করা মুশকিল। পঠন পাঠন
যথাযথ করা, ছাত্র শিক্ষক অনুপাত ব্যবস্থিত করা, এটা আমাদের লক্ষ্য। আমি শিক্ষাটা তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেখান থেকে মানুষের আশা তো রয়েছে, কিন্তু আবাসন যেটাও কিনা আপনার দপ্তরের মধ্যেই পড়ছে, এই যে আমরা তারাতলা কাণ্ড দেখলাম, এটা মর্মান্তিক দুর্ঘটনা বললেও কম হবে। এই তারাতলা কাণ্ডের পর এই যে আবাসন বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে বা আবাসন দখলদারির কথা আমরা দেখতে পেয়েছি এর আগে, তো সেই চিহ্নিতকরণের কাজ কি চলছে, বা আপনি যদি দেখতে পান যে আবাসন দখল করা হয়েছে, কড়া পদক্ষেপ নেওয়া কিভাবে হবে, কতটা কি পরিকল্পনা রূপায়িত করা হয়েছে? দেখুন, আবাসন ক্ষেত্রে আছে অনেক ধরনের সমস্যাই আছে। বেআইনি দখলদার কারা রয়েছে সেটা চিহ্নিতকরণের কাজ চলছে, এবং সেটা চিহ্নিতকরণ হলে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। কি ধরনের পদক্ষেপ? সেগুলো হলে পরে আপনারা জানতে পারবেন কি ধরনের পদক্ষেপ হবে, এটুকু আপনারা জেনে রাখুন। আমরা পদক্ষেপ নিব। আর একই সঙ্গে আমাদের বর্তমান সরকারের যে নীতি, সেটা হলো আমরা কোনো আপোষে যাব না, আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন চালাবো। আর যদি শনাক্ত করতে পারেন যে বেআইনি আবাসন গড়ে উঠছে রীতিমতো? বেআইনি আবাসন দেখবার দায়িত্ব কিন্তু আমার আবাসন দপ্তরের নয়। হ্যাঁ, আবাসন দপ্তরের ওটা আপনার ধরুন গিয়ে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা আমাদের আরবান ডেভেলপমেন্ট যে মিনিস্ট্রি আছে, এগুলো আবাসন দপ্তরের সেক্টরটা একটা আলাদা সেক্টর আছে। টেক্সটাইল বিষয় এটাও আপনার দপ্তরের মধ্যেই পড়ছে, সেটা আপাতত বলা যেতে পারে কুটির শিল্পের পর্যায়েতেই রয়েছে। তো সবাইকে নিয়ে টেক্সটাইল বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে, বা তারা যাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারে যা এতদিন হয়তো পায়নি, সেটার জন্য কি কি ভেবেছেন? দেখুন, টেক্সটাইলে সম্পূর্ণ কুটির শিল্পই হয়ে আছে এরকম নয়, বেশ কিছু পাওয়ার লুমও আমাদের এখানে আছে, এবং বেশ কিছু অর্গানাইজ সেক্টর আছে যারা এখান থেকে এক্সপোর্টও করে। তারা বিভিন্ন ধরনের যে কেন্দ্রীয় প্রকল্পগুলো ছিল, যেগুলো এতদিন পর্যন্ত লাগু হয়নি, প্রত্যেকটি আমরা আমাদের এখানে লাগু করব, এবং আমাদের এখানে আমরা তাদেরকে আমরা অভয় এবং আশ্বাস উভয়ই দিচ্ছি। প্রথমত, যে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার সেটা আমরা তৈরি করেছি। প্রথমত, সিন্ডিকেট, দাদাগিরি এগুলো কোনো প্রকারের থাকবে না। আর তার সঙ্গে সঙ্গে তারা যদি কোনো অনুমতির জন্য আসেন, সেটা যেমন একটা ওয়ান উইন্ডো সার্ভিস আমরা করেছি, তার সঙ্গে সঙ্গে তাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য বিভিন্ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ, সেটাও আমাদের দপ্তর থেকেই করে দেওয়া হবে। আমি আবারও একটু শিক্ষা দপ্তরে ফিরে আসবো দীপক বাবু, সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এটা নিয়ে কিন্তু যুব সমাজ প্রচন্ড আগ্রহ, এবং সেটাই স্বাভাবিক। নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, ভ্যাকেন্সি কত রয়েছে, বা স্বচ্ছতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে যা আগে দেখেনি তারা, এইটা নিয়ে যদি কিছু বলেন। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতার জন্য আমরা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা বাতিল করব, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপয়েন্টমেন্ট হবে। দ্বিতীয় বিষয় হলো, আমরা যে ভাইভার নাম্বার সেটাকে আমরা কমিয়ে নিয়ে আসব। বাকি যে ধরনের বিষয়গুলো আছে, যেমন মার্কসের ওয়েটেজ ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে আমরা পুনর্বিবেচনা করব। আর যে খাতায় ওরা লিখবে তার কার্বন কপি ওদের দিয়ে দেওয়া হবে, এবং পরীক্ষার অব্যবহিত পরেই, মানে পরের দিনই হয়তো বা আমরা আনসার কি দিয়ে দেব। তো এগুলো বিষয় যদি হয়ে যায়, তাহলে পরে প্রত্যেকেই বুঝতে পারবে কে কতটা সফল, কার আরো
একটু প্রস্তুতির প্রয়োজন আছে। যদিও এটা মানে খুব মানে নির্দিষ্ট করে বলা একটু কঠিন যে কত কি ভ্যাকেন্সি রয়েছে, তবুও যদি আপনি একটা ধারণা দেন। দেখুন, ভ্যাকেন্সির বিষয়টা কত সংখ্যা এটা আমি বলবো না, কোনো বিতর্কের সৃষ্টি করা ঠিক তাও নয়। মানে মোটামুটি একটা হ্যাঁ। ধারণা যদি দেন। তবে এই মুহূর্তে মোটামুটি ভাবে 40,000 ভ্যাকেন্সি রয়েছে। আমরা সেগুলোতে নিয়োগ করব। এরপর প্রতি বছর যে ধরনের ভ্যাকেন্সি ক্রিয়েট হবে আমরা সেগুলোতে নিয়োগ করব প্রতি বছর। যুব সম্প্রদায় একটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি খুব বেশি সময় নেব না, অনেক সময় দিয়েছেন, সেটা হচ্ছে এসএসসি, যেটা মানে প্রতি বছর সুনির্দিষ্টভাবে হবে তো? নিশ্চিত হবে। যুব সম্প্রদায়কে, তাদের প্রতি আমার একটাই আগ্রহ, আপনারা নিজেদের প্রস্তুত করুন। কাউকে আপনারা অর্থ দেবেন না, কারো উপরে আপনারা ভরসা করবেন না যে সে আপনাকে পাইয়ে দিতে পারে, কারণ এটা কেউই পারবে না। ইনফ্যাক্ট আমিও পারবো না। এটা কিন্তু খুব দামি কথা। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দপ্তরের এবং আমাদের সরকারের একদম একমাত্র পলিসি যদি আমি বলি আমার দপ্তরের, তাহলে বলবো আমরা চাকুরি বিক্রি করব না। আমরা চাকুরি বিক্রি করার সংস্থা নই। আমরা দুঃখিত যে সকলের সমস্ত বঞ্চনা হয়তো আমরা দূর করতে পারবো না, কিন্তু আমরা সমস্ত কিছু দেখছি, কারণ আইনি কিছু জটিলতা প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে। কারণ আমরা জানি যে গণতন্ত্রে বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাদেরকে অবজ্ঞা করে বা তাদেরকে বাইপাস করে কিছু করা সম্ভব না। সেই কারণে হয়তো সকলের বঞ্চনা আমরা দূর করতে পারবো না, কিন্তু আমরা আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সমস্ত বিষয় দেখছি। একটা মিড ডে মিল বিতর্ক শুরু হয়েছে রিসেন্টলি ডিম নিয়ে। তো ডিম যদি বাচ্চারা না পায় তাহলে পুষ্টির অভাব হবে এবং নানান সমস্যা হয়, এবং মিড ডে মিলের জন্য আমরা দেখেছি যে বাচ্চাদের স্কুল ড্রপ আউট বা স্কুলে তারা আসতে চাইতো। তো আপনার কি মনে হয়? এবং আমরা দেখছি সেই ডিমের ব্যবহার অন্য ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক ভাবে, যেটা এতদিন তো দেখিনি। তো এই বিষয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, ডিমের ব্যবহার রাজনৈতিকভাবে কোথায় হচ্ছে সেটা আমার জানা নেই। যেটা হচ্ছে সেটা হলো ক্ষোভ নিরসনের একটা জায়গা সাধারণ মানুষ বেছে নিয়েছে ডিমকে। এটা আমরা সমর্থন করি না। তার সঙ্গে আর একটা শব্দ আমি একদমই আমরা সমর্থন করি না। কিন্তু একটি বিষয় বলছি যে এটি লাঠির চেয়ে ভালো, লাঠি বোমা গুলি এর চেয়ে ভালো। আর দ্বিতীয় বিষয়, ডিম একমাত্র প্রোটিনের উৎস এটা আমার মনে হয় না। মেরে কেটে যে হিসাব ছিল তাতে 35 থেকে 40 সপ্তাহ হয়তো ডিম পেত। মানে 35 থেকে 40 সপ্তাহ স্কুল চলে, ওই দিনটায় একটা নির্দিষ্ট দিনে যেদিন ডিম হয় তাতে করে 35টা ডিম হয়তো তারা বছরে পেত। বাচ্চারা 3-4 বেলা খায়, বাড়ির অভ্যাসটাই তাদের মূল অভ্যাস, বিদ্যালয়ের এই খাবারটাই মূল অভ্যাস নয়। আমরা যখন পড়েছি তখন তো আমরা স্কুলে কিছুই খাই নেই, আমাদের তো অভ্যাস তৈরি হয়ে যায় নাই না খাওয়ার অভ্যাস, যে আমরা না খেয়েই বেঁচে থাকবো। স্কুলে তো খাইনি আমরা। তো তেমনি এটা নিয়ে বিতর্ক করতে চাইলে বিতর্ক হয়, আমি সে বিতর্কে যেতে চাইছি না। যারা পুষ্টিবিদ আছেন, পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তারা আলোচনা করুক, তারা আলোচনা করবে। এ ব্যাপারে স্বর্গীয় সুনীল দত্ত আমার একটি কথা খুব মনে পড়লো। আমরা তখন ওনার কাছে টিউশনি পড়তাম, উনি বিশিষ্ট শিক্ষক ছিলেন কুচবিহারে। তো আমরা একটি বাক্যে প্রিপোজিশন নিয়ে খুব গন্ডগোল চলছে, একদল বলছে অফ হবে আর একদল বলছে ইন হবে, এই ধরনের একটা বিতর্ক চলছে। তো উনি খুব মজা করে বললেন যে বেলটি ধূপ করিয়া পড়িল
না বেলটি পড়িয়ে ধূপ করিল, সেটা নিয়ে ফিলোসফাররা আলোচনা করতে থাকুক। তোমাদের যার যেটা মনে হয় অফ ইন দিয়ে দাও। তোমাদের ক্ষেত্রে এগুলো এত ছোট ছোট বিষয় নিয়ে এখনো ভাববার সময় হয়নি, ওটা বড় হলে আবার ভাববে। এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি কোনটা? হুম? এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি কোনটা? ফার্স্ট প্রায়োরিটি ছাত্র এবং শিক্ষককে একই ছাতার তলায় নিয়ে আসা। তারা একসঙ্গে থাকলে পরে সব হবে। আপনি তো নিজে শিক্ষক, তাই যখন শিক্ষা দপ্তরের দায়িত্ব হাতে পেলেন পরিবারের প্রতিক্রিয়া কি ছিল, বা আপনার কতটা মনে হচ্ছে যে আপনি আরো বেশি ভালো করে হয়তো এই জায়গাটাকে বুঝতে পারবেন? নিঃসন্দেহে আনন্দ হয়েছিল, এবং আনন্দের সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক করে এই দপ্তরটা পাওয়ার সঙ্গে সঙ্গে একদম আনন্দ হয়েছিল, খুশি হয়েছিলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বুকে একটা দুরু দুরু ভাব যে আচ্ছা ঠিক আছে, আমি তো কোনোদিন মন্ত্রী ছিলাম না, মন্ত্রীদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য কখনো হয়নি, তো আমি পারবো তো। তো এরকম একটা বিষয় ছিল, কিন্তু ধীরে ধীরে সেই বিষয়টা কেটে গেছে। এখন ধীরে ধীরে বিষয়টার সঙ্গে আমি রক্ত হয়ে যাচ্ছি বলে আমার মনে হচ্ছে। অনেক বিধায়ক যাদের 10 বছরও হয়ে গেছে আবাসন দখল করেছিলেন, এখনো দখল করে হয়তো রয়েছে। তো এই যে দখলদারির প্রশ্নটা আসছে আবাসনের ক্ষেত্রে, এইটাকে কিভাবে দেখছেন এবং কিভাবে নির্মূল করবেন? হঠাৎ আপনি বিধায়ক আর মন্ত্রীদের কথা কেন বললেন? বহু প্রাক্তন হ্যাঁ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী শুধু নয়, প্রাক্তন আমলারাও রয়েছেন তার মধ্যে, এবং বিশিষ্ট বিশিষ্ট গুণীজন ব্যক্তিরাও রয়েছেন। শুধু বিধায়ক পলিটিশিয়ানদের এখানে শুধু বললে হবে না। আমার কাছে তার তালিকা আছে, সকল স্তরের ব্যক্তিরাই এটা দখল করে আছে। আমি প্রথমেই বলেছি সেটা দেখা হচ্ছে, তালিকা প্রস্তুত হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা জানতে পারবেন।